ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। জিজ্ঞাসাবাদ করছে, এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে, ওদের কোনো লজ্জা নেই। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ খবর, এইমাত্র ভাবা নতুন তাজা গরম খবর। আজকের এই ভিডিওতে তৈরি করা হয়েছে বর্তমান বাংলাদেশ সময়ের আলোচিত ও সমালোচিত সকল আপডেট খবর নিয়ে। দর্শক, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলতেছে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ইতিমধ্যে যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী আলোচনা শেষ দিন ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বক্তব্য রাখেন। ইসলামী এই আলোচনায় ডক্টর স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি, অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যেহেতু আজহারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি। দর্শক সবাইকে কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি জুনাইদ আল হাবিব। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী এমন একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে কীভাবে দেখছে মানুষ এবং তিনি কোন দলকে ইঙ্গিত করেছেন, আজ জানার চেষ্টা করবো তা। আমরা অনেক জায়গায় দেখতেছি যে চাঁদাবাজি হইতেছে, তো এটা আসলে সত্য কথা। তো এটা কাকে ইঙ্গিত করেছে এইভাবে তো বলা যাচ্ছে না। এটা আসলে অনেক গ্রুপ তৈরি হয়েছে এখন, যেহেতু কোনো দল বা কোনো গোষ্ঠী এখন ক্ষমতায় নাই, এটা অনেক এখন গ্রুপ তৈরি হয়েছে, অনেক এলাকায় সিন্ডিকেট আছে, তো তারাই আমার মনে হচ্ছে এসবের সাথে যুক্ত আছে। মিজানুর রহমান আজহারী একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি কতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না, কারণ সারা বাংলাদেশে আমরা বাংলাদেশে 53 বছরের ইতিহাস যদি দেখি, প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা দেওয়ার একটা চেষ্টা করেছে। এখন উনি, আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন, কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন যে আমরা দেখতে পাচ্ছি, কারণ বিগত কয়েক মাসে আমরা 5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি, অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি। সেটা নয় শুধুমাত্র বিএনপি, নয় শুধুমাত্র জামাত, ঠিক আছে, অনেক দল, এবং শুধুমাত্র দল না, দলের নাম ভাঙিয়ে অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে। তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে এমনটা হচ্ছে এবং আপনারা এইদিকে সতর্ক হন, এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই, সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত। আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন, সেই কারণে ওইটা মিন করে উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে। তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে, যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে। এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়, আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না আসলে চেঞ্জ আসবে না, এটা আমাদের জন্য ক্ষতিকর। আজহারের বিরুদ্ধে তাদেরকে মূলত এই কথাটা বলছে, মানে ইসলামের বিরুদ্ধে যারা, হয়তো বা দেশের বিরুদ্ধে যারা, আমার মতে তাদের বিরুদ্ধে এগুলো বলছে। মূলত একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পারেনি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। এই ভয়টা শুধু ওনার না, এই ভয়টা ওনার বক্তব্যে আসে 1 লাখ মানুষের। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে 30,000 শিক্ষার্থীর এই সেম পার্সপেক্টিভটা আছে যে উনি হচ্ছে কাকে ইঙ্গিত করছেন এটা অবভিয়াস, এটা হচ্ছে যে কোনো রাজনীতি সচেতন ব্যক্তি বুঝতে পারবে। বাট হচ্ছে আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এই ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে, ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা, আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না।
তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে, কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না, এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুঃখ দরদ থাকবে না, এটাই স্বাভাবিক। বলবেন তা গেল শেখ পরিবারের ব্যাপার, তাদের তো আরো অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল, খোঁজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে, পরিবার বিদেশে। কোথায়? বেগমপাড়ায়। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই উঠে না। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কৌটার জালে বন্দি। কোনো দেশে দুনিয়ায় নিয়ম নাই। শতকরা 56 জন চলে যাবে কৌটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের। আওয়ামী লীগ যেটা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই। সম্মানিত ভাইরা, তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে। কেন বিপদে পড়বে? মহিলার তো মায়ের জাতি, আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই, সম্মান করি। এর প্রমাণ আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা লেখাপড়া করে, তারা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সামাজিক দায়িত্ব পালন করে, তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমিও তার প্রমাণ। আমার স্ত্রী একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন চিকিৎসক, তিনি রোগের সেবা করেছেন। এখন যদিও তিনি পারেন না, দুটি মেয়ে তারাও চিকিৎসক, তারাও মানুষকে সেবা দেয়। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও মানুষকে সেবা দেয়। তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করি নাই, মেয়েদেরকেও চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বলে হ্যাঁ, কর্মক্ষেত্রে হয়তো দিবে, কিন্তু সবাইকে কালো বোরকা পরাই দিবে। বোরকা কালো হবে না লাল হবে, সাদা হবে না বেগুনি হবে, এটা আমার দায়িত্ব না। বোরকা কাউকে জোর করে পরানো হবে না। যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন, পর্দা করতে চাইবেন, তিনি করবেন। আমি অন্যান্য ধর্মাবলম্বী মাদেরকে কিভাবে আমি বোরকা পরাবো? ইসলামকে আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়েছে? কোনোটাই নাই। তারা যা পছন্দ করেন সেই রকম তারা চলবেন। শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ বাধ্য হয় সব কয়টি মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে। এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটি যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাল্লাহ, এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব। দর্শক, ইসলামী বক্তা মিজানুর রহমান আল আজাহারী যশোর মাহফিলের মধ্যে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য একটি রাজনৈতিক বক্তব্য বলে আমার মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে তা আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আজাহারী হুজুর রাজনৈতিক বক্তব্য যদি দেয়, তার বক্তারা কি বলবে রাজনৈতিক বক্তব্য দিয়ে? সে জামাত ইসলামী দলের মধ্যে কি জড়িত হচ্ছেন, সেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব নাও মাই ইউটিউব চ্যানেল।